জনগণের জন্য রাষ্ট্রনীতি, জনগণের জন্যই রাজনীতি। রূপালী টিভির আয়োজন ফোকাস অন জনগণ জানতে চায় প্রসঙ্গ জামায়াত ইসলামের রাজনীতি এবং বাংলাদেশ। এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমার সাথে অতিথি আলোচক হিসেবে যুক্ত আছেন ব্যারিস্টার আবু বক্কর মোল্লা, মুখপাত্র জামায়াত ইসলামী ইউকে এবং ইউরোপ। স্বাগত আপনাকে এবং যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনার চ্যানেলকে এবং দর্শক শ্রোতা সকলকে, এবং আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। আপনার কাছে একেবারে শুরুতে ছোট্ট করে জানতে চাই, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জামায়াত ইসলামের রাজনৈতিক ভাবনা কি, এবং আগামী জাতীয় নির্বাচনে আপনাদের দল জনগণকে যে বার্তাগুলো দিচ্ছে সেগুলো কি যাচাই বাছাই করেই দেওয়া হচ্ছে কিনা, নাকি শুধু রাজনৈতিক বয়ান? ধন্যবাদ। দেখুন, বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ছিল না। বাংলাদেশে বাক স্বাধীনতা ছিল না। বাংলাদেশে হিউম্যান রাইটস ছিল না। সত্যিকার রাজনীতি বলতে যা বোঝায় গণতান্ত্রিক রাজনীতি তা ছিল না। একটি পরিবারতন্ত্রের স্বৈরশাসন বাংলাদেশে ছিল। জামাত ইসলামী তার রাজনীতি করতে পারেনি এবং অন্যান্য দলও সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাজনীতি করতে পারেনি। জামাত ইসলামীর অফিসগুলো বন্ধ ছিল। জামাত ইসলামীর মিছিল মিটিং সমাবেশ করা নিষিদ্ধ ছিল। আইনগতভাবে নিষিদ্ধ ছিল না, বাট তারা কার্যত নিষিদ্ধ ঘোষণা করেছে। তারা পুলিশ বাহিনীকে নিজেদের দলীয় বাহিনীতে পরিণত করেছে। ইট ওয়াজ এ মাফিয়া স্টেট। এই মাফিয়া স্টেটে গণতান্ত্রিক রাজনীতি চলতে পারে না এবং কেউ রাজনীতি করতে পারেনি। এই প্রেক্ষাপটে জামাত ইসলামী রাজনীতি করার সুযোগ পায়নি এত বছর। শেষ পর্যায়ে এসে জনগণকে সাথে নিয়ে জামাত ইসলামী সহ সকলে এই সরকারের পতনে সর্বাত্মক ভূমিকা পালন করেছে। এটি জামাত ইসলামী সহ সকলের বিজয়, গণতন্ত্রের বিজয়, বাংলাদেশের জনগণের বিজয়। যেহেতু জনগণ সকলে মিলে এই বিজয়টি অর্জন করেছে, বাংলাদেশে গণতন্ত্র কায়েম হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। জামাত ইসলামী গণতান্ত্রিক রাজনীতি করার জন্য একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে চায়, জনগণের কাছে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চায়, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় যা বাংলাদেশে ছিল না। বাংলাদেশে বিচার বিভাগের নিশ্চয়তা চায়, নারীদের অধিকার চায়, নারীদের সম্মান চায়, সকল মানুষের অধিকার চায়, শ্রমিকদের অধিকার চায়, এবং সর্বোপরি জনগণের ভোটাধিকার চায়, একটি লেভেল প্লেইং ফিল্ড চায়, বাংলাদেশের সত্যিকার আত্মমর্যাদা চায়। বাংলাদেশ একটি সম্মানিত, গৌরবান্বিত, আত্মমর্যাদাশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত থাকবে। জামাত ইসলামী এই রাজনীতি করতে চায়। এই রাজনীতি করার জন্য জামাত ইসলামী হ্যাজ ডান ইটস হোমওয়ার্ক প্রপারলি। হোমওয়ার্ক করেই, প্ল্যান করেই জামাত ইসলামী আজকে এই কথাগুলো দিচ্ছে, বয়ান দিচ্ছে। এগুলো কোনো রিটোরিক নয়। জামাত ইসলামী জানেন যে আন্তরিক রাজনীতি করে, সিনসিয়ার পলিটিক্স করে জামাত ইসলামীর ভিতরে আমরা ডেমোক্রেসি প্র্যাকটিস করি এবং আউটসাইডেও সেটা ম্যানিফেস্ট করি। কিছু কিছু দল মুখে গণতন্ত্রের কথা বলে, তাদের দলের ভিতরে গণতন্ত্র নেই। বাংলাদেশে জামাত ইসলামী দলের ভিতরে ট্রান্সপারেন্সি রয়েছে, নেতৃত্ব নির্বাচনের ব্যাপারে গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, অর্থনৈতিক স্বচ্ছতা রয়েছে, এবং জামাত ইসলামীর লোকজন যখনই রাষ্ট্রীয় ভাবে তাদের অবদান রাখার সুযোগ পেয়েছিল, সেখানেও তাদের সিনসিয়ারিটি এবং ট্রান্সপারেন্সির পরিচয় দিয়েছে। জামাত ইসলামী, আবারও রিপিট করছি, এখানে কোনো রিটোরিক করছে না। জামাত ইসলামী সত্যিকার অর্থে যা বিশ্বাস করে, যা লালন করে, যা বাস্তবায়ন করতে চায়, তা প্ল্যান করে, হোমওয়ার্ক করেই আজকে এই কথাগুলো জাতির সামনে উপস্থাপন করছে। ধন্যবাদ। আপনার কাছে আরেকটু জানবো, আপনি বলছিলেন যে এই বিগত 16 বছরে জামায়াত ইসলাম কোনো সমাবেশ করতে পারেনি, কোনো রাজনীতি করতে পারেনি। আজকে আপনি নিশ্চয় জানেন যে এনসিপির নেতারা একটি মহাসমাবেশ করেছে, ঢাকা মহানগর আয়োজিত। সেখানে তারা একেবারে বলেছে এটি কোনো অনুরোধ কিংবা দাবি নয়, এটি একেবারে এক দফায় পরিণত হবে। সেটি হচ্ছে, স্বৈরাচারী শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না বাংলাদেশে। আপনারা সেই বিষয়ে কি একমত কিনা, যেহেতু আপনারা অনেক নির্যাতিত একটি দল শেখ হাসিনার সময়কালে, আপনাদের আসলে এই ক্ষেত্রে অবস্থানটা কেমন? দেখুন, আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট যে শেখ হাসিনা, আমাদের দাবি অনুযায়ী, ইট ইজ আওয়ার ক্লেম, আলটিমেটলি কোর্ট উইল ডিসাইড। শেখ হাসিনা মানে গণতন্ত্র হত্যা করেছে, বাংলাদেশের জনগণের উপর গণহত্যা চালিয়েছে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেছে। সে করেছে, তার নেতৃবৃন্দ করেছে, তার পেটোয়া বাহিনী করেছে। আমি সকলকে দোষ দিচ্ছি না। যারাই অপরাধী, তাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে, তাদের বিচার হতে হবে। যদি আওয়ামী লীগকে বিচার না করে
তাদেরকে রাজনীতি করতে দেওয়া হয়, এটি বাংলাদেশের জনগণ যারা রক্ত দিল, যারা একটি বিপ্লব করলো, যারা একটি গণ অভ্যুত্থান করলো, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ওভার 1400 লোককে তারা হত্যা করেছে, হাজার হাজার লোককে তারা গুম করেছে। সুতরাং এটা তো বাংলাদেশের জনগণের প্রতি একটি বিশাল ডিসরেসপেক্ট। শুধু তাই নয়, যদি তাদেরকে ইম্পিউনিটি দেওয়া হয়, এখানে যদি বিচারহীনতার কোনো প্রক্রিয়া দেশি বিদেশি চাপে করা হয়, তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগ যদি কোনোভাবে রাজনীতি করতে পারে, তারা তো প্রতিশোধ নেবে। শুধু যাদেরকে হত্যা করেছে তারা না, যারা এই বিপ্লবকে আহত হয়ে অথবা আজকে বিভিন্ন পর্যায়ে থেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে তো সে ফাঁসি দেবে। সুতরাং, এবং শুধু আওয়ামী লীগের জন্যই নয়, বিভিন্ন রাজনৈতিক দল যারা ক্ষমতা আসবে তাদের জন্য একটি সতর্ক বার্তা প্রয়োজন, যে দলীয় রাজনীতি করলেই, ক্ষমতায় গেলেই দেশের জনগণের বিরুদ্ধে অস্ত্র হাতে নেওয়া ঠিক নয়, জনগণের বিরুদ্ধে অবস্থান করাটি ঠিক নয়। এটি রাজনৈতিক দলের প্রতি একটি সতর্ক বার্তা হওয়া উচিত। এবং আমি মনে করি আহ এটি শুধু এনসিপির দাবি নয়, এটি বাংলাদেশের যারা মুক্তিকামী জনগণের সকলের দাবি, যে আওয়ামী লীগের বিচার ছাড়া নির্বাচন যদি তড়িঘড়ি করে করা হয়, সেটি বিচার বিচারের প্রতি অশ্রদ্ধা হবে, এবং জি। এবং যারা অপরাধী তাদেরকে মানে পার করে দেওয়ার, তাদেরকে অব্যাহতি দেওয়ার একটি চক্রান্তও হতে পারে। ধন্যবাদ। জি। আপনি বলছিলেন যে অবশ্যই আগে নির্বাচনের আগে বিচার হওয়া অবশ্যই দরকার এবং সেটি শুধু রাজনৈতিক দলগুলো না, বাংলাদেশের জনগণের আসলে দাবি। কিন্তু সেক্ষেত্রে রাইট। যদি বিচার করা হয় তড়িঘড়ি করেও কি বিচারটা করা হবে না? আর সেক্ষেত্রে কি বিচারটা প্রশ্নবিদ্ধ হবে কিনা? আর যেহেতু আপনারা এবং বিএনপি বা প্রায় অধিকাংশ রাজনৈতিক দলই চায় যে ডিসেম্বর মধ্যেই নির্বাচনটা হোক। আপনারা অবশ্য বলেছেন যে মার্চের মধ্যে হলে ভালো। তো সেক্ষেত্রে এত স্বল্প সময়ে কিভাবে নির্বাচন অথবা কিভাবে বিচার করা সম্ভব? সেক্ষেত্রে বিচার প্রশ্নবিদ্ধ হবে কিনা? দেখুন, আমি একজন আইনজীবী মানুষ। জি। অ্যাটলিস্ট আমি যতটুকু ট্রাইব্যুনালের প্রক্রিয়া জানি, মামলা তো কয়েকটা সাবমিট করা হয়েছে এবং এটা বিচার প্রক্রিয়াতে চলে গিয়েছে। যদি সকলে মিলে আন্তরিক হয়, অ্যাটলিস্ট কয়েকটা রায় তো হতে পারে এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির ভিতরে। আমি বলছি না তাড়াহুড়া করতে হবে। দেখুন, এভিডেন্স গুলো তো অত্যন্ত স্পষ্ট, এবং আওয়ামী লীগ তো এই মামলা ডিফেন্ড করবে না। এন্ড আমি মনে করি আইনের স্বচ্ছতা মেনটেন করে, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আগামী জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে কয়েকটা রায় হতে পারে। এটা অসম্ভব না। জি। সকলে মিলে যদি আমরা ঐকান্তিক ভাবে কাজ করি, কিন্তু আওয়ামী লীগকে সুযোগ দিতে হবে তাদের মামলা ডিফেন্ড করার জন্য। সুযোগ দিয়ে আমি মনে করি সব মামলার রায় তো জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে হওয়া সম্ভব না। ধন্যবাদ আহ, আপনাকে। আপনার কাছে আরেকটু জানবো যে ডক্টর শফিকুর রহমান আপনাদের আমির, তিনি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ম্যাথিউ মিলানের সাথে একটা বৈঠক করেছেন। সেখানে তিনি নারীর ক্ষমতায়ন, অধিকার এবং সংখ্যাগরিষ্ঠদের নিয়ে কথা বলেছেন। জামায়াতে ইসলামের পক্ষ থেকে একটি পরিসংখ্যানে বলা হয়েছে দলটিতে 100 জনে প্রায় 43 জন নারী সদস্য এই জামায়াতের রাজনীতির সাথে যুক্ত। আপনার কাছে যেটি স্পষ্টভাবে জানতে চাই সেটি হচ্ছে, আপনাদের যে এই নারী রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা কোথায় কি কাজে নিয়োজিত, তারা আসলে দলের কোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, রাজনৈতিক নেত্রী হিসেবে তারা আসলে সামনের সারিতে কবে আসবেন, কবে দেখতে পাবে বাংলাদেশের জনগণ যে জামায়াত ইসলামের নারী নেতৃত্ব রয়েছে এবং তারা কাজ করছেন? ধন্যবাদ। আপনি জানেন যে 91 থেকে 96 পর্যন্ত জামাত ইসলামীর 2জন মহিলা পার্লামেন্টারিয়ান সংসদে ছিলেন, এবং একজন তো আহ, সম্ভবত 2001 to 2006 যে পার্লামেন্টটি হতো, সেই পার্লামেন্টে বর্তমান আমিরের স্ত্রী সংসদ সদস্য ছিলেন। বর্তমান জামাত ইসলামের আমিরের স্ত্রী কিন্তু পার্লামেন্ট মেম্বার ছিলেন। উনি একজন মেডিকেল ডাক্তার। উনি শি ইজ এ প্র্যাকটিসিং মেডিকেল ডক্টর। সুতরাং জামাত ইসলামী কিন্তু সংসদের মতো জায়গাতেও জামাত ইসলামীর আহ, নারীদের প্রতিনিধিত্ব ছিলেন, ওনারা এমপি ছিলেন। এবং কিছুদিন পূর্বে জামাতের মহিলারা রাজপথে মিছিল করেছে। আপনারা দেখতে পারবেন জামাত ইসলামী যেহেতু এখন রাজনীতি করার সুযোগ পেয়েছে, পাচ্ছে, আরো আপনারা ডেভেলপমেন্ট দেখতে পারবেন। বাট ওই ফিগারটি
জামাত ইসলামী শুধুমাত্র মেথিউ মিলারকে বলে নাই, ইউরোপিয়ান পার্লামেন্টে যখন জামাত আমির গিয়েছিলেন, আমি সেখানে ছিলাম, ইউরোপিয়ান কমিশন, ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার্স, সকলকেই জামাত ইসলামী বলেছে যে জামাত ইসলামীর 43% উইমেন মেম্বার রয়েছে, এবং আসলেই রয়েছে, বাস্তবিক অর্থেই রয়েছে। জামাত ইসলামীতে সত্যিকার অর্থেই তারা দলের ডেমোক্রেটিক অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করে, ডেমোক্রেটিক প্রক্রিয়াতে তারা অংশগ্রহণ করে। আর রাজনীতি যখন পরিপূর্ণ শেপ পাবে, আপনারা দেখতে পারবেন জামাত ইসলামীর এই মহিলাগুলো বাংলাদেশের সমাজ এবং রাজনীতিতে কি ভূমিকা পালন করে। আমি আমি আশা করি সত্যিকার অর্থে যারা গণতন্ত্র চর্চা করে না, তারা হয়তো কিছু নারীদেরকে সামনে দেখায়, কিন্তু নারীদেরকে সত্যিকার মর্যাদা দেয় কিনা, তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া রাখে কিনা, এটা একটি প্রশ্নবিদ্ধ ব্যাপার। বাট জামাত ইসলামের ক্ষেত্রে আপনি সেটি দেখবেন না। জামাত ইসলামীর যারা মহিলা মেম্বার রয়েছে তারা পার্টির গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করছে, এবং আপনারা দেখতে পারবেন আগামী নির্বাচনেও তাদের অংশগ্রহণ। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আপনার কাছে আরেকটু জানবো যে সাধারণ যারা জনতা রয়েছে তারা যতটুকু বোঝে যে জামাত ইসলামের রাজনৈতিক যে ভাবনা বা ন্যারেশন, সেটি হচ্ছে ইসলামের আলোকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা। কিন্তু জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছেন যে বাংলাদেশের যে নতুন বাংলাদেশ সেটি বিনির্মাণের জন্য জামাত ইসলামের পক্ষে নির্বাচনের জন্য তিনি স্বাগতও জানিয়েছেন। আপনার কাছে একটু বুঝতে চাই, সেটি হচ্ছে অমুসলিমরা কি কুরআন ও সুন্নাহ বা ইসলামী শরিয়া মোতাবেক রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে কিনা, অথবা পুরো বিষয়টি সাংঘর্ষিক কিনা, এটি নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হবে কিনা? প্রথমে মোটা দাগে আমি বলে নিই, জি, জামাত ইসলামী সকল নাগরিকের সমান অধিকারে বিশ্বাস করে। বাংলাদেশের হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তারা তো বাংলাদেশের নাগরিক। জি, এবং জামাত ইসলামের আমির বহুবার বলেছে যে that we are not going to divide the country based on religion and ideology and belief and sex. এখন আমরা নারী পুরুষে বৈষম্য করব না, আমরা ধর্মের ভিত্তিতে we are not going to divide the country. All are the first class citizens of the country. এবং উনি আরো বলেছেন যে বাংলাদেশের সংখ্যা গুরু, সংখ্যা লঘু বলে কোনো কথা নাই, সকলেই এখানে বাংলাদেশের নাগরিক এবং ফার্স্ট ক্লাস সিটিজেন্স। এখন প্রশ্ন হলো, আমরা সকল নাগরিক, তারা জামাত ইসলামী করুক বা না করুক, সকল পুরুষ মহিলা নাগরিক ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সকলে বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক, ইভেন চাকমা বৌদ্ধরা সহ। উই আর নট গোয়িং টু ডিভাইড দ্য কান্ট্রি, নো, ইনাফ ইজ ইনাফ। সো এখন প্রশ্ন হলো যে এখানে ইসলামের ব্যাপারটি আসেন। ইসলাম কি অন্য ধর্মের মানুষকে সেকেন্ড ক্লাস সিটিজেন মনে করে? না, সেকেন্ড ক্লাস সিটিজেন মনে করে না। অধিকারের প্রশ্নে, রাজনৈতিক অধিকারের প্রশ্নে, মানবাধিকারের প্রশ্নে সকলেই সমান। এখন ইসলাম যেহেতু বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চায়, ভেদাভেদহীন সমাজ ব্যবস্থা চায়, ইসলামের আইনের চোখে মুসলমানও সমান, হিন্দু সমান, বৌদ্ধ সমান। এখন ইসলামের কোর প্রিন্সিপাল হচ্ছে জাস্টিস, ট্রান্সপারেন্সি, আইনের শাসন। তো এর জন্য একজন হিন্দু জামাত ইসলামী করলে সে বাংলাদেশের নাগরিক হিসেবে জামাত ইসলামী করবে। হ্যাঁ, জামাত ইসলামীর ইসলামিক ভ্যালুজ, জামাত ইসলামী এটাকে ম্যানিফেস্ট করতে চায়, এস্টাবলিশ করতে চায়। সে যদি এটা বিরোধিতা না করে, সে যদি মনে করে জামাত ইসলামী লোকজন জামাত ইসলামী করবে, মানে ইসলামিক ভ্যালুজ অনুযায়ী সে প্র্যাকটিস করবে, সে তার ধর্ম অনুযায়ী প্র্যাকটিস করবে, তাহলে তো তার সাথে আমার কন্ট্রাডিক্ট হলো না। আমি তো তাকে আমার ধর্ম অনুসরণ করতে বলে নাই, আমি আমার বিলিফ অনুসরণ করব, সে তার বিলিফ অনুসরণ করবে। কিন্তু রাজনৈতিক কাজে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের আইনের শাসন, এই ব্যাপারে মৌলিক ব্যাপারগুলোতে যদি আমরা ঐকমত্য পোষণ করি, বাংলাদেশের জনগণের ডেভেলপমেন্ট, দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা, এই ব্যাপারগুলো যদি ঐকমত্য পোষণ করে সে জামাত ইসলামের রাজনীতি করতে চায়, জামাত তাকে নিয়ে রাজনীতি করতে চায়, এটা তো ইসলামের সাথে এটা কন্ট্রাডিক্ট করে না। এবং জামাত ইসলামী যে রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় সেই রাজনীতির সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। ধন্যবাদ। জি, একটু স্পেসিফিক ভাবে জানতে চাই যে একজন অমুসলিম কি আসলে ইসলাম বা কোরআন, সুন্নাহ, শরিয়া মোতাবেক কি রাষ্ট্র পরিচালনা করতে সম্মত হবে কিনা? দেখুন, এইটা একজন হিন্দু, বৌদ্ধ অথবা খ্রিস্টান, যেই ধর্মেরই হোক, সে যদি, কারণ এটা তো গণতান্ত্রিক, বা আমরা তো গণতন্ত্র প্র্যাকটিস করতে চাই, এখানে মেজর মানে জামাত ইসলামী ডেমোক্রেটিক প্রসেসে যদি
হিন্দুদের সমর্থন নিয়ে, বৌদ্ধদের সমর্থন নিয়ে, যে আমরা ইসলামিক ভ্যালুস সমাজ ও রাষ্ট্রের প্রতিষ্ঠা করতে চাই উইদাউট ডিসরেসপেক্টিং ইউর ভ্যালুস এন্ড বিলিফ, এইটার সাথে যদি সে একমত হয় তাহলে আমরা আমাদেরটা করলাম এবং সে তার ধর্ম প্র্যাকটিস করলো। দেখুন, অনেক হিন্দুরা এখন মনে করে জামাত ইসলামী আইনের শাসনের ক্ষেত্রে, মানুষের অধিকারের ক্ষেত্রে, মানবাধিকারের ক্ষেত্রে অনেকের চেয়ে বেটার। জামাতের হাতে যদি কোনো প্রতিষ্ঠান দেওয়া হয়, রাষ্ট্র দেওয়া হয়, তাহলে এই রাষ্ট্র সেফার হবে ফর দেয়ার কমিউনিটি অ্যান্ড ফর দ্য স্টেট অ্যান্ড ফর দ্য পিপল। এখন সে যদি এটা মনে করে তাহলে সে জামাত ইসলামের রাজনীতির সাথে একমত হয়ে জামাতের সাথে রাজনীতি করবে। আমরা আমাদের বিলিফ অনুযায়ী সমাজে ইসলামিক ভ্যালুসকে সেখানে প্রিভেল করার চেষ্টা করব। এই কথার অর্থ এই না যে দেখুন, একজন হিন্দু চাক বা না চাক, একজন খ্রিস্টান চাক বা না চাক, বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যে ইসলামিক ভ্যালুস প্রাধান্য পাচ্ছি, এটা কি পাচ্ছে না? ধরেন জামাত ইসলাম আজকে ক্ষমতায় নাই, ইভেন বিএনপি যদি ক্ষমতায় আসে অথবা XYZ ক্ষমতায় আসে, তাহলে এই রাষ্ট্র, যেহেতু এটা একটা মুসলিম সমাজ ব্যবস্থা, এখানে ইসলামিক ভ্যালুস প্রাধান্য পাবেই, কারণ মুসলমানরা এখানে মেজরিটি। সুতরাং এই বাস্তবতাটা মেনে নিয়ে যদি কোনো হিন্দু জামাত ইসলামী রাজনীতির সাথে একমত হয়ে রাজনীতি করতে চায়, হি ইজ মোর দেন ওয়েলকাম। জি, সেদিক থেকেই স্বাগত জানিয়েছেন। জি জি জি, ধন্যবাদ। আরেকটু আপনার কাছে একদম জানতে চাই যে তাহলে কি আপনারা বলছেন যে জামাত ইসলামী এখন একটা মডার্ন এবং লিবারেল পলিটিক্যাল পার্টি হতে যাচ্ছে, অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এখন জামাত ইসলামের সাথে যুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? আর সেক্ষেত্রে একটু জানবো যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা কতটা সহজ বা কতটা কঠিন হবে, বা আপনারা কি কোনো মানে খেলাফত প্রতিষ্ঠা করতে চাচ্ছেন কিনা নির্বিশেষে? ধন্যবাদ। জামাত ইসলামী লিবারেল, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, এই প্রশ্নটা এখানে একটু আমাকে একটু কারেকশন করতে হবে। সেটা হচ্ছে যে লিবারেল আইডিওলজি আর জামাত ইসলামী যে অর্থে বলে সেই অর্থে কিন্তু এক না। অর্থাৎ জামাত ইসলামী লিবারালিজমকে আইডিওলজি হিসেবে অ্যাকসেপ্ট করে নাই। জামাত ইসলামী is an Islamic political party who practices democracy, এবং যারা ডেমোক্রেটিক ভ্যালুজে বিশ্বাস করে, ডেমোক্রেটিক প্রসেসে বিশ্বাস করে, আইনের শাসনে বিশ্বাস করে, মানুষের অধিকারে বিশ্বাস করে, লেভেল প্লেইং ফিল্ডে বিশ্বাস করে, সকল নাগরিকের অধিকারে বিশ্বাস করে। সুতরাং জামাত ইজ এন ইসলামিক ডেমোক্রেটিক পার্টি। এখন এইটা বলতে যে জামাত ইসলামী, কেউ কেউ বলে জামাত ইসলামী একটি লিবারেল পার্টি, কিন্তু লিবারেল ওই অর্থে বাংলাদেশের লোকজনদের ইংলিশ আর বাংলা তো একটু বর্তমান ইংলিশের সাথে একটু অন্য কিছু মিন করে। লিবারেল বাংলাদেশে মিন করে হচ্ছে বাংলাদেশের ইংলিশে আর কি। লিবারেল মানে একটা সহনশীল উদার পলিটিক্যাল পার্টি, আর এই দেশের লিবারেল মানে লিবারেল আইডিওলজি। ইটস এ টু ডিফারেন্ট থিং। বাংলাদেশের জনগণের ভাষায় এবং জামাত যেটা মিন করছে, লিবারেল মানে হচ্ছে তারা সহনশীল, উদার, ব্রড মাইন্ডেড, ওপেন মাইন্ডেড। আর এই দেশের লিবারেল মানে আপনি লিবারেল আইডিওলজিকে আপনি ফলো করেন। নো, জামাত ইসলামী কখনোই বলে না যে আমরা লিবারেল আইডিওলজিকে ফলো করি। জামাত ইসলামী বলেছে আমরা ডেমোক্রেটিক ইসলামিক পলিটিক্যাল অর্গানাইজেশন। আমরা খেলাফত শব্দটা এইভাবে বলি নাই, আমরা বলছি ডেমোক্রেটিক ইসলামিক অর্গানাইজেশন, যেখানে হিন্দু বৌদ্ধ এবং নারী পুরুষ সকলে মিলে জামাত ইসলামীতে জয়েন করতে পারবে, সকলে মিলে আমরা একসাথে কাজ করতে পারবো। দেখুন, ইসলামের মৌলিক বিলিফ গুলো কি, মৌলিক উদ্দেশ্য কি? ইসলামের মৌলিক উদ্দেশ্য হচ্ছে সমাজে সাম্য প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। এইগুলো ইসলাম প্রতিষ্ঠা করতে চায় রাষ্ট্রীয় সামাজিক ভাবে। এখন এইটা করতে যে এখন কেউ যদি আমাদেরকে বলে লিবারেল, সে বলতে পারে, কিন্তু কোশ্চেন হচ্ছে যে আমরা এই লিবারেল অর্থ এই নিচ্ছি যে আমরা খুব উদার, সহনশীল এবং ওপেন মাইন্ডেড ইসলামিক পলিটিক্যাল পার্টি। ফার্স্ট অফ অল আমাদেরকে মনে রাখতে হবে এটা জামাত ইসলামী। জামাত ইসলামী ইজ এন ইসলামিক ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি, বাট নট এজ সাচ লিবারেল আইডিওলজি
যেটাকে প্রমোট করে সেটা নয়। লিবারেল ধন্যবাদ আপনার আইডিওলজি। মতামতের জন্য ধন্যবাদ। এবার ধন্যবাদ। একটু বিতর্কিত একটি বিষয় নিয়ে জানবো, সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেকেই মন্তব্য করেন যে ভারতের কাছে ডক্টর শফিকুর রহমান বার্তা দিয়েছেন যে গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতার প্রত্যাশা করে। যেই ভারত আসলে সবসময় জামায়াত ইসলামকে মৌলবাদী বা জঙ্গিবাদ বলে আখ্যা দিয়েছে, তকমা দিয়েছে, তার কাছে কি আসলে এরকম চাওয়া প্রত্যাশা করা যায় কি না? আপনার কাছে জানতে চাইবো যে এবং যে পলিটিক্যাল পার্টির মতো বাংলাদেশে যে বড় বড় পলিটিক্যাল পার্টি রয়েছে তাদের মতোই জামাত ইসলামও কি মনে করছে কি না যে ক্ষমতাকে পুঁজিভূত করতে ভারতের কোনো বিকল্প নেই? ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের পলিটিক্স নিয়ন্ত্রণ করবে বাংলাদেশের জনগণ। উই বিলিভ ইন দ্য পিপল অফ বাংলাদেশ। এখানে আমরা অন্যের দাদাগিরি অথবা অন্যের বড় ভাইগিরি বাংলাদেশের জনগণের উপর চলুক, এটা অতীতে চলেছে, আমরা সেটা দেখতে চাই না। এই দ্বিতীয় স্বাধীনতার বাংলাদেশে ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে একটি সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সেটা আমরা বিশ্বাস করি। এবং সেটা স্বাধীন গণতান্ত্রিক প্রক্রিয়া এখানে থাকবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে। বাংলাদেশের জনগণ ভোট দিয়ে কাউকে ক্ষমতায় বসাবে, কাউকে ভোট না দিয়ে ক্ষমতা থেকে সরাবে। আমরা চাই না এখানে অন্য কোনো দেশ, বড় হোক ছোট হোক, সে কোনো প্রভাব বিস্তার করুক। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। এখন ভারতের প্রসঙ্গ, না, আমরা মনে করি না বাংলাদেশে ক্ষমতা আসতে হলে ভারত অথবা অন্য দেশের সহযোগিতা প্রয়োজন। বাট আমরা মনে করি ইটস এ গ্লোবাল ভিলেজ। পুরাটা পৃথিবীর একটা গ্লোবাল ভিলেজ। উই অল আর কানেক্টেড উইথ ইচ আদার। ভারতের সাথে যেমন আমাদের লেনদেনের সম্পর্ক রয়েছে, চায়নার সাথে আমাদের লেনদেনের সম্পর্ক রয়েছে, ব্রিটেনের সাথে রয়েছে, আমেরিকার সাথে রয়েছে। তো আমাদের সকলের সাথেই রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। মানে আর কূটনৈতিক ভারত একটি সম্পর্কটা ঠিক রেখে। অবশ্যই অবশ্যই ভারত একটি বৃহৎ প্রতিবেশী। বাংলাদেশের ৩ দিক থেকে ভারত পরিবেষ্টিত। সেখানে তাদের সাথেই তো আমাদের ভৌগোলিক সমস্যা রয়েছে, তাদের সাথে আমাদের অর্থনৈতিক লেনদেন রয়েছে, তাদের সাথে আমাদের রাজনীতি রয়েছে। জি, এবং বাংলাদেশের একটি অংশ, মানে আপনার কথা ভারতের। একদম পরিষ্কার আমি বুঝতে পেরেছি, কিন্তু একটু আপনার কাছে জানবো যে ভারতকে এই বার্তা দেওয়ার আগে আসলে কিছুদিন আগেই জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান লন্ডন সফর করেন এবং চুপিসারে বলা যায় অনেকেই মনে করেন যে চুপিসারে বেগম জিয়ার সঙ্গে একটি বৈঠকও সেরেছেন। সেই বৈঠকে কোনো বোঝাপড়া হয়েছে কিনা, কোনো সমঝোতা হয়েছে কিনা? কারণ আমরা কিন্তু মাঝে মাঝেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনেক বক্তব্যে শুনি যে ভারত আমাদের সবচেয়ে প্রতিবেশী বড় রাষ্ট্র এবং তাদের সাথে আমাদের সুসম্পর্ক রাখা উচিত। তো সুরটা কি একই রকম হচ্ছে কিনা আপনাদের এবং অর্থাৎ জামাত ইসলাম এবং বিএনপির? না, দেখুন, জামাত ইসলামীর আমির ভারতের ব্যাপারে বলেছে যে ভারতকে আমরা শত্রু হিসেবে দেখতে চাই না। ভারত বাংলাদেশের সাথে, বাংলাদেশের জনগণের সাথে একটি ভালো সম্পর্ক করুক, এটা জামাত ইসলামী এটা চায়। ভারত কেন শত্রুর মতো আচরণ করবে? জামাত চায় না ভারত এই দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেই। ভারতের বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, আওয়ামী লীগ নামে একটি দলের পক্ষে অবস্থান নেওয়ার কারণে, এতে বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশের মানে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। জামাত ইসলামী মনে করে ভারত তার এই অবস্থান চেঞ্জ করা প্রয়োজন। এখন ভারত এটা চেঞ্জ করবে কিনা, এটা ভারতের ব্যাপার। বাট আমি মনে করি, জামাত ইসলামী মনে করে, তার নিজের স্বার্থেই, তার জিও পলিটিক্সের স্বার্থেই তার রাজনীতি পরিবর্তন করা উচিত। আর তারেক রহমানের সাথে বৈঠকটি আপনি যেভাবে উপস্থাপন করেছেন, ব্যাপারটি ওইভাবে নয়। আপনি জানেন যে বেগম জিয়ার সাথে জামাত ইসলামী দীর্ঘদিন রাজনীতি করেছে এবং বাংলাদেশের রাজনীতিতে বেগম জিয়ার একটি বড় অবদান রয়েছে। উনি অসুস্থ ছিলেন। জামাত ইসলামীর আমির লন্ডনে এসেছিলেন মূলত ওনার মেয়েকে দেখতে, মেয়ের ফ্যামিলিতে একটু সময় ব্যয় করতে। ওনার মূলত মানে উদ্দেশ্য ছিল, আমি ওনার সাথে ছিলাম ইউরোপিয়ান পার্লামেন্টে, সেখানে মিটিং ছিল। সেই মিটিং এর পরে উনি লন্ডন হয়ে বাংলাদেশে যাবেন। বাট ওনার একটা উদ্দেশ্য ছিল যে বেগম খালেদা জিয়ার সাথে উনি রাজনীতি করেছেন, জামাত ইসলামী রাজনীতি করেছে, বেগম খালেদা জিয়ার বাংলাদেশের রাজনীতিতে একটি বড় অবদান রয়েছে। উনি অসুস্থ, রাজনৈতিক সৌজন্যের স্বার্থে বেগম খালেদা জিয়াকে দেখতে কিন্তু গিয়েছেন। একটু জানবো, স্বাভাবিকভাবে, একটু দুঃখিত আপনাকে থামিয়ে দেবার জন্য, একটু জানবো যে সেটি তো বাংলাদেশে যখন বেগম জিয়া ছিলেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও তো জামাতের আমির এই সৌজন্য সাক্ষাৎটা করতে পারতেন। দেখুন, উনি তো চিকিৎসা নিতে এসেছেন।
সুতরাং উনি চিকিৎসারত অবস্থায় ওনার খোঁজখবর নেওয়া রাজনৈতিক দল হিসাবে জামাত ইসলামী সৌজন্যমূলক বলে মনে করে, যেহেতু উনি চিকিৎসা নিতে এসেছেন, জামাত ইসলামের আমিরও লন্ডনে এসেছেন, স্বাভাবিকভাবে জামাত ইসলামের আমির সৌজন্য তার রক্ষার স্বার্থেই কিন্তু এই ওনাকে সৌজন্য, দেখতে আমি গিয়ে। যেটা জানতে চাচ্ছি যে এই সৌজন্য সাক্ষাৎটা তো বাংলাদেশেও হতে পারতো, যখন বেগম জিয়া বাংলাদেশে ছিলেন না, গণঅভ্যুত্থানের উনি পরে। তো বাংলাদেশে তো, মানে উনি তো লন্ডনে চিকিৎসা নিতে এসেছেন, উনি চিকিৎসারত অবস্থায় ছিলেন। সুতরাং এই অবস্থায় ওনাকে দেখা এটা সৌজন্যতার পর্যায়ে পড়ে। হ্যাঁ, রাজনৈতিক কথাবার্তা কি হতে পারে না? হতে পারে, রাজনৈতিক কথাবার্তা তো টুকটাক হতেই পারে। বাট এখানে কোনো ধরনের সমঝোতা হয়েছে বলে আমার কোনো জানা নেই। বাট বিএনপির সাথে, বিএনপি বাংলাদেশে একটি অন্যতম বড় রাজনৈতিক দল, তাদের সাথে রাজনৈতিক বোঝাপড়া চলবে, কথাবার্তা চলবে, সকলের সাথেই চলবে। জি, বাংলাদেশে ধন্যবাদ। যারা পলিটিক্যাল, শেষ করব একটা ভিন্ন প্রসঙ্গ দিয়ে, সেটি নিশ্চয়ই আপনি জানেন যে এখন সবচেয়ে আলোচিত যে টপিকসটি সেটি হচ্ছে রাখাইনকে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত। বিএনপি সহ অন্যান্য ছোট বড় রাজনৈতিক দলগুলো বলছেন এটি দিলে দেশের সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়তে পারে এবং এই সিদ্ধান্ত আসতে হবে পার্লামেন্ট থেকে নির্বাচিত সরকার কর্তৃক। এই ক্ষেত্রে জামায়াতে ইসলামের যে এই দলটির আসলে অবস্থান কি, তারা কি বলতে চায় এই করিডোর দেওয়ার ব্যাপারে? দেখুন, এই ব্যাপারে আমরা জামাত ইসলামী এখন সুস্পষ্ট বক্তব্য উপস্থাপন করে নাই। বাট আমাকে যদি একটু সংক্ষেপে ব্যক্তিগতভাবে শুনবো আপনার কাছে, আমাদের সময় স্বল্পতা রয়েছে। ধন্যবাদ। জি, জি, সংক্ষেপে যদি আমি আমার ব্যক্তিগত অবস্থান বলি, আমি মনে করি এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্যাপারে আম, জনগণের আহ, সাথে পরামর্শ করে, অধিকাংশ জনগণের মতামতের ভিত্তিতে এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং আমি মনে করি জনগণের ম্যান্ডেট ছাড়া, একটি পাবলিক ওভারওয়েলমিং মেজরিটি ওপিনিয়ন ছাড়া এই ধরনের জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাহলে এই মুহূর্তে তো কোনো নিয়ে চিন্তা নির্বাচিত করতে হবে। সরকার নেই, ডক্টর ইউনূস তো অন্তর্বর্তীকালীন সরকার। সেক্ষেত্রে যেহেতু জাতিসংঘ এটির জন্য অনুরোধ করেছে এই মানবিক করিডোরটার জন্য, তো তাহলে বাংলাদেশে এই পরিস্থিতিতে আসলে এখন কি করা দরকার? দেখুন, জাতিসংঘকে এই সিদ্ধান্তটা আসলে কিভাবে আসবে? সিদ্ধান্ত তো না, নিশ্চয়ই নিতে হবে। এক্ষেত্রে এটা 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 আমি বলেছি যে এটা খুবই জাতীয় গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। এটি তাড়াহুড়া করে নেওয়া ঠিক হবে না। জনগণের সাথে দেয়ার আর মেনি ওয়েজ, জনগণের সাথে পাবলিক কনসালটেশন করতে হবে। জনগণ যদি এগ্রি করে তাহলে তাদেরকে গো হেড করতে হবে, এখানে তাড়াহুড়া করা উচিত নয়। এই সরকারটি, তাদের এক্সকিউজ দেওয়ার অনেক কিছু রয়েছে। লোক, উই হ্যাভ নট বিন ইলেক্টেড by the people. We don't have any mandate. We need to go to the people. We need to seek their opinion. And তারা 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 সময়, আমি যেহেতু কূটনীতিতে কাজ করি, তারা কূটনৈতিকভাবে এই প্রস্তাবটা দিতে পারে। যেহেতু তারা এখনো যদি নির্বাচন, তাড়াহুড়ো করে একটু এই জানবো সিদ্ধান্ত, যে যেহেতু নির্বাচন এখনো কয়েক মাস দেরি আছে, প্রায় 8 মাসের মতো বাকি রয়েছে যদি আমরা ডিসেম্বরটাও ধরি, তাহলে সেই ক্ষেত্রে এই সিদ্ধান্ত কি এখন সরকারের উচিত কি বাংলাদেশের যারা বড় বড় পলিটিক্যাল পার্টি রয়েছে তাদের সাথে ডিসকাশন করে সিদ্ধান্ত নেওয়া? অবশ্যই বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টির সাথে কথা বলা উচিত। এবং বাংলাদেশের শুধু পলিটিক্যাল পার্টি না, এখানে সিভিল সোসাইটি রয়েছে, বাংলাদেশের জনগণের ওপিনিয়ন নেওয়ার অনেক সিস্টেম রয়েছে। জনগণ কি চায়, রাজনৈতিক দলগুলা কি চায়, সকলের অভিমতের ভিত্তিতে সিদ্ধান্তটা নিতে হবে। এখানে তাড়াহুড়া করে একতরফা সিদ্ধান্ত নেওয়া ঠিক না। এটা আমার ব্যক্তিগত অবস্থান। ধন্যবাদ। জি, ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় এবং মতামত দেওয়ার জন্য। নিশ্চয় কথা হবে অন্য আয়োজনে। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে এবং আপনার চ্যানেল রূপালী টিভিকে ধন্যবাদ। আপনাদের দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।